বাংলাদেশিরা অতিমাত্রায় বিভাজন প্রিয় এক জাতি। সবকিছুতেই আমরা কোনো না কোনোভাবে নিজেদের বিভক্ত করে ফেলি। প্রথমে বিভাগ, তারপর জেলা, এরপর উপজেলা থেকে শুরু করে পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম, এই পাড়া ওই পাড়া, এ বাড়ি ও বাড়ি থেকে চূড়ান্তভাবে পরিবারে ভাই ভাইয়ে বিভেদ। সে খারাপ, আমি ভালো, এটাই প্রত্যেকের মূল বক্তব্য। এরই ধারাবাহিকতায় শিক্ষা ব্যবস্থায়ও আমরা পাবলিক বনাম প্রাইভেট ইউনিভার্সিটি বিতর্কের আগ্নেয়গিরি তৈরি করে ফেলেছে। এই আগ্নেয়গিরি সবসময় সক্রিয় থাকে, কখনো কম, কখনো বেশি। সময়ে সময়ে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকরা যে যেভাবে পারে একে অন্যকে খোঁচা দিয়ে আরাম পাওয়ার চেষ্টা করে। এই বৈষম্য এতটাই বিষাক্ত হয়ে উঠেছে যে কারো উচ্চশিক্ষার জায়গাটা দেখে অনেক সময় তার পুরো ভবিষ্যৎ কিংবা মেধা বিচার করা হচ্ছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো মূলত তিন ধরনের: সরকারি মালিকানাধীন, বেসরকারি মালিকানাধীন এবং আইইউটি বা এশিয়ান উইমেন ইউনিভার্সিটির মতো আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। 1921 সালে বঙ্গভঙ্গ রদের রাজকীয় ক্ষতিপূরণ হিসেবে পূর্ব বাংলায় প্রতিষ্ঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ঢাবি দেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় বটে। বর্তমানে বাংলাদেশে 58টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এই সংখ্যা ক্রমে বেড়ে চলেছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত এইসব বিশ্ববিদ্যালয় সরকারের অর্থায়নে প্রতিষ্ঠা করা হয়। সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার খরচ অত্যন্ত কম। আর্থিকভাবে মেধাবী অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের জন্য এটাই উচ্চশিক্ষার প্রধান মাধ্যম। এদেশের অসংখ্য কৃষক, দিনমজুর, শ্রমিক, নিম্ন আয়ের মানুষের সন্তান জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছেন শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের নামমাত্র খরচে পড়াশোনার সুযোগ এবং আবাসন ব্যবস্থা থাকার কারণে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত বড় ক্যাম্পাস, দীর্ঘদিনের ঐতিহ্য, সমৃদ্ধ লাইব্রেরি এবং গবেষণার সুযোগ থাকে। প্রাক্তন শিক্ষার্থীদের অ্যালামনাই বড় হওয়ার কারণে সরকারি চাকুরি সহ বিভিন্ন পেশাজীবী মহলে থাকে সাবেকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক ও অবস্থান। মুক্ত পরিবেশ, বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ততার ফলে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলী ও ব্যক্তিত্ব সহজে বিকশিত হয়। আবার নানা ঘটনাচক্রে এদেশের বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতির অংশ হয়ে গেছে। এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা 52 ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2007-এ সেনাবাহিনীর বিপক্ষে রুখে দাঁড়ানো এবং 2024 সালে স্বৈরাচার পতনের প্রতিটি ঘটনায় ছিল মূল ক্রিয়ানয়কের ভূমিকায়। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো প্রতিবার এসব আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে যায়, যদিও এগুলো কোনোভাবেই বিশ্ববিদ্যালয়গুলোর কাজ নয়। দুঃখজনকভাবে বাংলাদেশের বাস্তবতায় ইতিহাসের রক্তাক্ত বাকবদল বারবার ছাত্রছাত্রীদেরই হাতে হয়। তো এই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সব যে রসগোল্লা তা নয়। আবাসন সংকট, লেজর ভিত্তিক ছাত্র রাজনীতি, শিক্ষক রাজনীতি, দলীয় মতাদর্শের ভিত্তিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী নিয়োগ, শিক্ষকদের খেয়াল খুশি মতো আচরণ, গবেষণায় অনীহা, শিক্ষার্থীদের তাচ্ছিল্য, বাজেট স্বল্পতা, কিছু ক্ষেত্রে সেশন জট, অতিমাত্রায় সরকারি চাকরির দিকে ঝুঁকে পড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কমন সমস্যা। এত সব সমস্যা পেরিয়ে শিক্ষার্থীরা এখানে ভালো ফলাফল করে বা পরবর্তীতে সুপ্রতিষ্ঠিত হতে পারার কারণ হলো এখানে তুলনামূলক বেশি মেধাবীরাই ভর্তি হয়। তুমুল প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় জায়গা পেয়ে সবাইকে ভর্তি হতে হয়। ঢোকার পর একটু সিরিয়াস হলেই জীবনের নানা গতিপথ সম্পর্কে ধারণা হয়ে যায়। সাবেকদের দেখে সেসব পথে চলার অগ্রিম প্রস্তুতি নেওয়া সম্ভব। আপনি যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বা ফ্যাকাল্টি কিংবা হলের লাইব্রেরিতে যান, দেখবেন দিন নেই রাত নেই শিক্ষার্থীরা পড়াশোনা করছে। গবেষণায়ও নীরবে এগিয়ে তারা। বিশ্বের প্রথম সারির সব বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর মাস্টার্স করতে চলে যান এখানকার শীর্ষস্থানীয় শিক্ষার্থীরা। মূলত বিভাগীয় পড়াশোনার পাশাপাশি চাকরি বা বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রাণান্ত চেষ্টাই পাবলিকের শিক্ষার্থীদের বাজারে এগিয়ে রাখে। কিন্তু সমস্যা হচ্ছে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংখ্যা সীমিত। এখন হয়তো অনেক পাবলিক ইউনিভার্সিটি, এককালে ছিল মাত্র কয়েকটি, তাহলে বাকিরা কোথায় যাবে? এমনকি এখনো বিশাল সংখ্যক শিক্ষার্থীদের মাত্র একটা অংশ পাবলিকে চান্স পায়, তাহলে বাকিরা পাবলিকের সুযোগ পাবে না বলে তাদের মেধার মূল্যায়ন হবে না। এই সংকট থেকে উত্তরণেই অনুমোদন দেওয়া হয় প্রাইভেট ইউনিভার্সিটির। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন 114টি। বেসরকারি মালিকানাধীন হলেও এই বিশ্ববিদ্যালয়গুলো এসেই এদেশের শিক্ষা ব্যবস্থায় কিছুটা মৌলিক পরিবর্তন নিয়ে আসে। নির্ধারিত সময়ে তাদের শিক্ষা সমাপ্তি হওয়ায় চাপে পড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। এককালে 6-7 বছর অনার্স শেষ করা পাবলিকেও এখন সেশন জটের সমস্যা নেই বললেই চলে। পড়াশোনা শেষ হয় সময় মতো। আধুনিক সুযোগ সুবিধায়ও এগিয়ে রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। তাদের রয়েছে কর্পোরেট সংযোগ, যেখানে পাবলিকের শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে একটা অদৃশ্য দেয়াল তুলে রাখেন। প্রাইভেটের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে রয়েছে সুসম্পর্ক। প্রাইভেটের শিক্ষার্থীরাও এখন পড়াশোনা ও কর্মক্ষেত্রে ভালো করছেন। যত দিন যাচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটির প্রতি যে ট্যাবু ছিল তা সরে যাচ্ছে। কর্মক্ষেত্রে এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এগিয়ে যাচ্ছে। সরকারি বেসরকারি চাকুরি ও বিদেশে উচ্চশিক্ষায়ও এখন উল্লেখযোগ্য হারে প্রাইভেটের শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখা যায়। সন্দেহ নেই এই সংখ্যা বেড়েই চলেছে। আন্দোলনে প্রাইভেটের শিক্ষার্থীরাও যে কম শেয়ানা নয় তা প্রমাণ হয়েছে নো ভ্যাট অন এডুকেশন এবং 24-এর আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অসামান্য অবদানে। সেদিন যদি প্রাইভেট
প্রাইভেটের ছাত্রছাত্রীরা বুক চিতিয়ে না নামতেন তবে সরকার পতন স্বপ্নই থেকে যেত। অথচ 5 আগস্টের পর দেখা গেল তাদের কোনো মূল্যায়নই করা হয়নি। ক্ষমতা কেন্দ্রীভূত থেকেছে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অধিক খরচ, বাণিজ্যিকরণ, ছোট ক্যাম্পাসের মতো কিছু সীমাবদ্ধতাও রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর। আবার প্রথম সারির কিছু বিশ্ববিদ্যালয় ছাড়া বাকিগুলোর মান নিয়েও রয়েছে নানা প্রশ্ন। রয়েছে ট্রাস্টি বোর্ডের বিশ্ববিদ্যালয় পরিচালনায় অতিমাত্রায় নাক গলানো, শিক্ষার চেয়ে ব্যবসায়ী সুলভ আচরণ, শুধু লাভজনক বিভাগ খুলে ডিগ্রি দেওয়ার মতো প্রশ্নবিদ্ধ সব কর্মকাণ্ড। আসলে সমস্যা পাবলিক বা প্রাইভেটে নয়, সমস্যাটা হলো মানের সমতা না থাকা, শ্রেণী ও মর্যাদার ট্যাগ লাগিয়ে শিক্ষাকে বিভক্ত করে ফেলা। উন্নত দেশগুলোতে শিক্ষার একটা মানদণ্ড থাকে, পাবলিক বা প্রাইভেট যেটাই হোক, শিক্ষকের মান, সিলেবাস, গবেষণার সুযোগ এবং ছাত্রের বিকাশ সবই নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে চলে কঠিন নিয়মের মধ্যে থেকে। কিন্তু বাংলাদেশে এখনও এইসব সমন্বয়ের ঘাটতি প্রবল। আর এই সংকটের জন্য দায়ী রাষ্ট্র, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের দায়িত্ব ছিল মানোন্নয়ন, তারা বরং তৈরি করেছে প্রতিযোগিতা ও বিভক্তি। একটি রাষ্ট্র তখনই এগিয়ে যেতে পারে যখন তার শিক্ষা ব্যবস্থা সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করে। শিক্ষার আসল উদ্দেশ্য সনদ নয়, মানুষ গড়ার প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় সৃষ্টি হয় উদার, যুক্তিবাদী, চিন্তাশীল ও কর্মক্ষম নাগরিক। তাই আজ প্রয়োজন সামাজিক মনোভাবের বদল। শিক্ষাঙ্গনে প্রাইভেট বনাম পাবলিক নয়, বরং সবার জন্য মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাই হওয়া উচিত লক্ষ্য। নিজেদের ভাগ্য গড়তে দুই ধরনের বিশ্ববিদ্যালয়ে এই দেশের শিক্ষার্থীরাই পড়াশোনা করে। সুতরাং বিভেদের ছুরি সরিয়ে একতাই হোক সুর, ঐক্যবদ্ধ হোক বাংলাদেশ।